হাঁটি হাঁটি পা করে কিন্তু আজ বইমেলার ষষ্ঠ দিন এবং বইমেলার ষষ্ঠ দিনেও কিন্তু বইমেলায় যে পাঠকদের পদচারণা সেই পদচারণা কিন্তু একটুও কমেনি এবং এই যে ছুটির দিন বাদে পাঠকের যে পদচারণা এই বইমেলা প্রাঙ্গণ জুড়ে দেখা যাচ্ছে, তাতে আগামীকাল যখন ছুটির দিন হবে এবং তার পরের দিনও ছুটির দিন আসবে, আমাদের যেটি ধারণা বা আমরা যেটি আশা করছি যে তিল ধারণের ঠাঁই হয়তো এই বইমেলা প্রাঙ্গণে থাকবে না, কারণ প্রাণের সাথে সেদিন প্রাণ মিলবে ভীষণ রকম আনন্দে, বইয়ের সুঘ্রাণে। এবং পাঠক সমাবেশের শুরুতেই আমরা যেটি বলতে চাই যে প্রতিদিনই তো পাঠক আসছে এবং প্রথম দিকে পাঠক কিন্তু বই নেড়েচেড়ে দেখে এবং তালিকা তৈরি করে। তো সেই জায়গা থেকেও কিন্তু অনেকেই আছে যারা বই কিনে ঘরে নিয়ে যায়, নতুন বইয়ের সুঘ্রাণে ভীষণ রকম ভালো লাগা তাদেরকেও নিশ্চয়ই কাজ করে, পাশাপাশি যে প্রকাশনীগুলো আছে তারাও কিন্তু আনন্দিত হয়। এবং সেই জায়গা থেকে যদি বলতে চাই আমরা যে পাঠক সমাবেশের কোন বইগুলো কোন কোন দিন পাঠক বেশি পছন্দ করেছে কিংবা ঘরে নিয়ে গেছে, আমরা যদি বলি যে আমাদের কাছে একটি তালিকা আছে, সেটি হচ্ছে যে প্রথম দিন অবরোধ বাসিনী, যেটি হচ্ছে পাঠক সমাবেশ বলছে চিরায়ত সাহিত্য ক্লাসিক সিরিজ, সেই সিরিজের বই অবরোধ বাসিনী, এটি প্রথম দিন পাঠকপ্রিয়তা পেয়েছিল, অর্থাৎ প্রথম দিন পাঠক এই বইটি সবচেয়ে বেশি সংগ্রহ করেছে। এবং দ্বিতীয় দিন সেই চিরায়ত সাহিত্যের আরেকটি বই দৃষ্টিপ্রদীপ, সেটিও কিন্তু পাঠক ভালোবেসেই বগল দাবা করে নিয়ে গেছে এই পাঠক সমাবেশ থেকে। এবং এরপরে তৃতীয় দিন অর্থাৎ বইমেলার তৃতীয় দিন ছিল কিন্তু শাহাদুজ্জামানের রচনা সংগ্রহ 1, যেটি বেশি ভালোবেসেছে পাঠক। এবং তারপরে জয়নুল আবেদিন ও তার কাজ ও কথা, এবং পঞ্চম দিন অর্থাৎ গতকাল শহীদুল জয়ের উপন্যাস সমগ্র পেপার ব্যাকের, যেটা কারণ পেপার ব্যাকে আসলে বই পড়তে এখন কিন্তু ভীষণ রকম ভালো লাগে এবং সেই জায়গাটাই কিন্তু বেশিরভাগ প্রকাশনী চলে যাচ্ছে, তবে সেই জায়গাটি কিন্তু শুরু করেছে পাঠক সমাবেশ। এবং শহীদুল জয়ের উপন্যাস সমগ্র গতকালকে ছিল পাঠকপ্রিয়তার শীর্ষে, এবং আজকে কোন বইটি শীর্ষে আছে সেটি নিশ্চয়ই যে কোনো সময় যখন আমরা পাঠকের সাথে কথা বলবো তখন কিন্তু আমরা জেনে ফেলবো। হয়তোবা কিছু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি ঠিক জানি না, কারণ বইমেলায় যখন পাঠকের ভিড় থাকে তখন কিন্তু নেটওয়ার্কের ঝামেলা করে, মোবাইলের অনেক জায়গায় মোবাইলের নেট পাওয়া যায় না, এবং এই যে আমরা যখন কথা বলি আপনাদের সাথে ঠিক তখন মাঝে মাঝে হয়তো কথা কেটেও যায়। সব কিছু মিলিয়ে যেহেতু বইমেলা একটা আনন্দের উদযাপন, সেখানে আমরা একটু তো আসলে কিছু হবে এরকম। তো শুধু আমি একা কথা বললে তো হবে না, কথা বলার জন্য তো মানুষ লাগে। তো আমিও আসলে একটি মানুষকে পাকড়াও করে ধরে নিয়ে এসেছি, এবং যে মানুষটা কথা সাহিত্যের মানুষ, যে মানুষটা উপন্যাসের মানুষ, সেই মানুষটার নাম হচ্ছে সকৃত নোমান। এবং আপনি আসলে প্রতিদিনই এই যে রঙিন রঙিন পোশাক পরে বইমেলায় আসেন, কারণ কি বইমেলার সাথে নিজেকে সংযুক্ত করতে, কারণ বইমেলায় তো আসলে ভীষণ রকম রঙিন। না, আপনি নীল মাহবুব এবং সূচনা, যিনি একবার সূচনা, প্রতিদিন যে পরিমাণ সুন্দর সুন্দর ড্রেস পরেন, আপনাদের পাশে বসার জন্য এবং দাঁড়ানোর জন্য আমাকে সুন্দর পড়তে হয়, ধার করে জামা কিনতে হয়, মানে এছাড়া কোনো উপায় নেই। তো নাহলে তো আপনাদের কাছে আমাকে বেমানান লাগবে। তাছাড়া পাঠক সমাবেশের মতো একটা চমৎকার বহু বর্ণিল স্টলে বসে যখন কথা বলবো কিংবা কোনো একটা অটোগ্রাফ দিব বইয়ের, তখন তো সুন্দর পোশাকের প্রয়োজন হয়। যদিও আমার পোশাক খুব বেশি সুন্দর না, কিন্তু সুন্দর করার চেষ্টা করি আর কি। এই আপনার এই কথা থেকে কিন্তু একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে পোশাক কতটা সুন্দর হবে সেটা বিবেচ্য বিষয় না, বিষয় হচ্ছে পোশাকের ভিতর যে মানুষের কাঠামোটা আছে, সেই কাঠামো সুন্দর হলে যে কোনো পোশাকেই মানুষ ভীষণ রকম সুন্দর হয়ে ওঠে। এবং আমার কাছে মনে হয় যে মানুষ হিসেবে আপনি ভীষণ রকম সুন্দর, এই কারণে যে কোনো পোশাকে আপনাকে মানিয়ে যায়। এই চটুল আলাপ বাদ দিয়ে আমরা একটু ভারিক্কি আলাপের দিকে যেতে চাই। আপনার কাছে একটু জানতে চাই, বর্তমানে এই যে আমাদের দেশ, এই দেশটা আসলে কেমন আছে? সন্দেহাতীতভাবে দেশ ভালো নেই, কারণ রাজাকে রাজদণ্ড হাতে ধারণ করতে হয়, দণ্ডনীতি প্রয়োগ করতে হয়, শাসন দণ্ড যেটা আছে সেটা প্রয়োগ করতে হয়। আমরা সেই দণ্ডনীতির অনুপস্থিতি টের পাচ্ছি, ফলে এক ধরনের অস্থিরতা, এক ধরনের বেসামাল পরিস্থিতি চারিদিকে চলছে। সেই পরিস্থিতির যেহেতু দেশ ভালো নেই, দেশ তো মানুষকে নিয়ে দেশ, দেশের মানুষও কিন্তু ভালো নেই। আমরা দেখছি যে নানা একটা ক্রাইসিস লেগে আছে, একটা পর একটা সংকট, নানা ধরনের অস্থিরতা, নানা ধরনের দাঙ্গা হাঙ্গামা, মারামারি, অবরোধ, যার যখন ইচ্ছা সে রাস্তা অবরোধ করে বসে যাচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এখন এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে মানুষের মানসিক এক ধরনের ক্রাইসিস সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে যে মানুষ মানসিক সেই ক্রাইসিস থেকে নিস্তার পাওয়ার জন্য তারা নানা ধরনের স্বস্তিদায়ক বই পুস্তক খুঁজছে,
স্বস্তিদায়ক মানসিক স্বস্তিদায়ক কোনো অনুষ্ঠান টেলিভিশনে আছে কিনা সেগুলো খুঁজছে। মানুষ মানুষ মানসিকভাবে আসলে গভীর সংকটে, কারণ একটা ক্রাইসিস আমরা দেখছি কিন্তু গত 6 মাস ধরে একটার পর একটা ক্রাইসিস। রাজনৈতিক অস্থিরতা যদি থাকে সব কিছু অস্থির হয়ে পড়ে। একটা দেশের নিয়ন্ত্রণ হচ্ছে রাজনীতিবিদরা, নিয়ন্ত্রণকারী যে কাঠামো, সেই কাঠামোটা রাজনীতি। এটা যদি অস্থির থাকে কোনো কারণে, সেই অস্থিরতা কিন্তু জনমনে তার নেতিবাচক প্রভাব পড়ে। তো আমরা প্রত্যাশা করব অবশ্যই একটা স্থিতিশীলতা আসবে, মানুষের মধ্যে স্বস্তি ফিরবে, জনমনে যে ভয় আতঙ্ক সেটা কাটিয়ে উঠবে। কাটিয়ে ওঠার জন্য অবশ্য সবসময় মানুষ কিন্তু বইয়ের আশ্রয় নেয়। সেটা তো নেয়, কিন্তু আপনার কাছে আমার আরেকটি বিষয় যে দেশ তো ভালো নেই। যেমন আমরা যদি দ্রব্যমূল্যের কথা বলি, একটা সময় ছিল যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ কিন্তু যে আয়টা করছে তার তুলনায় ব্যয়টা অনেক বেশি হয়ে যাচ্ছে। সেখানেও কিন্তু মানুষের ভিতরে একটা অবসাদ, একটা বিষাদগ্রস্ততাও কিন্তু কাজ করে। আবার এই যে জুলাই গণঅভ্যুত্থান হলো এবং গণঅভ্যুত্থানের পর একটা নতুন বাংলাদেশ, এবং আমরা বলছি পরিবর্তিত প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটও মানুষ কিন্তু একটা স্বপ্ন দেখেই কিন্তু মানে সেই প্রতিবাদটা করেছিল, সেই আন্দোলনটা করেছিল। এবং তার পরবর্তী এখনো কিন্তু সেই যে আন্দোলন চলছে, কারণ দেশে আসলে কোনো সরকার নেই। আপনি শাসনের ব্যবস্থা বললেন, আমরা এই যে রাস্তা দিয়ে আসি, ট্রাফিক জ্যাম, এই সব কিছু মিলে কিন্তু যেটি দেখা যাচ্ছে যে মানুষের ভিতরে কি বিষাদগ্রস্ততা বা অবসাদ, মানে এই জিনিসগুলো কি মানুষের ভিতরে বাড়ছে, যে মানুষকে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছে? অনেক বেশি বেড়েছে। ওই যে বললাম মানসিক সংকট মানুষের মধ্যে অনেক বেশি বেড়ে গেছে। ওই যে বললাম রাজনীতি যখন অস্থিতিশীল হয়, দেশ যখন অস্থিতিশীল হয়, তখন সাধারণ মানুষের ঘরের শিশুটিও কিন্তু তাদের বাবা মায়ের মধ্যে যখন বিষণ্ণতা কাজ করে, তখন কিন্তু শিশুর উপরে সেই প্রভাবটা পড়ে। কারণ আপনি দেখবেন যে বাবা মায়েরা বিষাদগ্রস্ত, তাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে তাদের আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি রাখতে পারছে না। তারা রাস্তা যখন বেরোচ্ছে, নানা ধরনের অবরোধ, নানা ধরনের জ্যাম ঠেলে তারা অফিসে যাচ্ছে, আবার বাসায় আসছে। ফলে তাদের মানসিকতা, সেই প্রভাবটা শিশুদের উপরে পড়ছে, বাচ্চাদের উপরে পড়ছে, ছেলের উপরে, মেয়ের উপরে পড়ছে। তো এই সংকট পুরা দেশের মানুষের মধ্যে, শুধুমাত্র যে ঢাকা শহরের মানুষের মধ্যে তা না, সারা দেশের মানুষের মধ্যে একই মানসিকতা বিরাজ করছে আর কি। এবং আপনি যেটা বলছিলেন যে মানুষের মধ্যে তো কাজ করছে, আবার ওই পরিবারের যে শিশুটি আছে, ওই পরিবারের যে সন্তান আছে, তার উপরও কাজ করছে। তো এই জায়গায় আপনি বলছিলেন যে বই হতে পারে মানে সেই অবসাদগ্রস্ততা কাটানোর, কিংবা নিজের ভিতর যে বিষণ্ণতা সেটি কাটানোর একটি উপায়, কিংবা এই যে মোটিভেট হওয়া যে হ্যাঁ আজকের অবস্থা এরকম আছে, কিন্তু সেই অবস্থা থেকে আমাদেরও আসলে উত্তরণ ঘটতে পারে। তো সেই জায়গায় প্যারেন্টিং একটি বিষয় আছে, আবার নিজের সাথে নিজের কথা বলা, নিজেকে মোটিভেট করার একটা বিষয় আছে। সেক্ষেত্রে বই কতটা শক্তিশালী মাধ্যম হতে পারে? নিঃসন্দেহে বই শক্তিশালী মাধ্যম, কারণ হচ্ছে আমরা সকল কিছু সংকটের সমাধান তো আমরা বইয়ের মধ্যে খুঁজে পাই। আমরা আজকে যে সভ্যতায় দাঁড়িয়ে যে মানুষ যে অগ্রগতি আমরা সাধন করেছে, সে অগ্রগতির পিছনে কিন্তু বইয়ের ভূমিকা আছে। তো এখন একজন কাউন্সিলর, যিনি মানসিক কাউন্সিল করেন রোগীদেরকে, আমরা দেখি যে এখন অনেক ভালো ভালো মোটিভেশনাল বই পুস্তক আমরা পাই, যেসব বই মানসিকভাবে পাঠকদেরকে স্বস্তি দেয়, যেগুলো পড়ার মধ্য দিয়ে। পাঠক সমাবেশ অনেক বই করেছে, যেগুলা যে সন্তানের আয়নায় মা বাবার মুখ, একটা বই হুরুজান্নাত শিখার বইগুলো কিন্তু গত বইমেলা থেকে আমরা খেয়াল করছি, গত বইমেলা না শুধু, গত 3-4 বছর ধরে আমরা দেখছি বিক্রির শীর্ষে থাকে। কোনো না কোনোভাবে পাঠক কিন্তু এটা গ্রহণ করে। এটা যখন 500 কপি মুদ্রণ হয়ে আসছে, তখন বইমেলার মাঝামাঝি সময় দেখা যাচ্ছে একটা মুদ্রণ শেষ হয়ে গেছে। কারণ বর্তমান প্রেক্ষাপটটা এমন না, মেন্টাল হেলথটা ঠিক রাখাটা ভীষণ রকম জরুরি। এবং সেই মেন্টাল হেলথ ঠিক রাখতে আমরা যদি পাঠক সমাবেশের দ্বারস্থ হই, তাহলে সেখানেও কিন্তু তার ওষুধ আছে, মেডিসিন আছে, আমরা বলি মহা ওষুধ। এবং সেই মহা ওষুধ তো বই অবশ্যই, এবং সেই বইটি যদি আসলে মেন্টাল হেলথের সাথে সম্পর্কযুক্ত হয়, তাহলে তো সোনায় সোহাগা। এবং সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখাতে চাই যে এখানে আছে সন্তানের আয়নায় বাবা মায়ের মুখ, মানে দারুণ একটি বই। আপনি যেমন প্যারেন্টিং এর কথা বলছিলেন, এবং এটি বলছে যে সন্তান প্রতিপালন একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক পাঠ এবং অনুশীলন, হুরে জান্নাত শিখার। এবং আপনি যে বইটি হাতে ধরে রেখেছেন যে আমি আমার কাউন্সিলর, যেটা আমরা বলছিলাম যে নিজেকে মোটিভেট করতে হবে, কিন্তু কিভাবে সম্ভব সেটি অবশ্যই বই পড়ে সেই জ্ঞানটাই আমাদেরকে অর্জন করতে হবে। এবং আরও কিছু বই আছে হুরে জান্নাত শিখার, যেটির কথা বলতে চাই যে যখন আমরা আসলে আমাদেরকে হারিয়ে ফেলি এবং আমাদেরকে আবার খুঁজতে চাই, তখন কিন্তু এই
হুরে জান্নাত শিখার আমার হারানো আমিকেই সম্বল করতে হয়। দারুণ দারুণ বই, আমি নিজেও পড়েছি এবং আমি নিজেও আসলে আমার যে মেন্টাল হেলথের জায়গাটা ছিল সেই জায়গা থেকে কিন্তু আমিও উঠে এসেছি। এই বইগুলো নেড়েচেড়ে আপনিও দেখেছেন, এই বইগুলো নিয়ে আবারও কথা বলবো আমরা। তবে তার আগে আমরা একটু সূচনার কাছে যেতে চাই। সূচনা আছে পাঠক সমাবেশে, এবং যেহেতু পাঠকের গল্প, আমি চাই যে সূচনা তুমি যদি একটু আমাদেরকে পাঠকের গল্প শোনাও এবং এই মুহূর্তে পাঠক সমাবেশে পাঠকের পদচারণা কেমন সেটাও একটু জানাও। নীল, আমি আসলে পাঠক সমাবেশের যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আজ কিছুটা অন্যান্য দিনের চাইতে ভিড় কম। আজ তো আসলে বৃহস্পতিবার সন্ধ্যা এবং আজ কিন্তু রাস্তায় বেশ যানজট, এবং সে কারণেও কিন্তু পুরো বইমেলা জুড়েই লোক সমাগম কিছুটা কম। তবে আমরা দেখতে পাচ্ছি যে যারা বই দেখছেন তাদের মধ্যে দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমি দেখছিলাম আপনি একটু বই দেখছেন, পাঠক সমাবেশের বই পড়া হয়? হ্যাঁ, পড়া হয়। পাঠক সমাবেশের বইয়ের কোন বিষয়গুলো ভালো লাগে? মানে পাঠক সমাবেশের বইগুলো আসলে বেশ ক্লাসিক, এবং হচ্ছে যেমন সক্রেটিসের জীবন দর্শন বা বিভিন্ন ধরনের বই যেগুলো একটু মানে ফিলোসফিক্যাল, এরকম বইগুলো পাওয়া যায়। পাঠক সমাবেশ আসলে বই ছাপে না, বিষয় ছাপে। আপনি একটি বই দেখছিলেন, এই বইটি নিয়ে একটু জিজ্ঞেস করবো। অন্ধকারে উৎস হতে, আকবর আলী খানের। বইটি ভালো লেগেছে বা বইমেলায় এসেই কি আসলে আজকেই প্রথম আসা হলো কিনা এই বিষয়গুলো? আমার হচ্ছে আজকেই প্রথম আসা হয়েছে। তো আকবর আলী খান আমরা জানি উনি অনেক বিখ্যাত, তো ওনার বইগুলো আমি দেখছিলাম যে ওনার কি কি বই আছে। আপনি আরো ঘুরে দেখবেন এবং নিশ্চয়ই পছন্দ হলে তো অবশ্যই বই কিনবেন। এবং পাঠক সমাবেশের প্যাভিলিয়নটা প্রতি বছরই এমন ভাবে সাজানো থাকে যেখানে আসলে পাঠক দাঁড়িয়ে অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ বইটি দেখে বুঝে তারপরে কিন্তু নিতে পারেন, এবং সেই বিষয়গুলো রয়েছে। এবং বেশ কিছু বইয়ের কথা নীল কিছুক্ষণ আগেই বলছিল, হুরে জান্নাত শিখার, আমি আমার কাউন্সিলর, আমার হারানো আমি। এই সময়টা এত অস্থির, এমন সময় আসলে মনস্তাত্ত্বিক বইগুলো কিন্তু খুবই কাজের, এবং এই সময়গুলো কিন্তু এই যে চিন্তা আচরণে একটি পরিবর্তন যদি আসার মতো হয় তবে কিন্তু এই বইগুলো বেশ উপযোগী। এবং যে বিষয়গুলো নিয়ে আসলে পাঠক সমাবেশকে সবাই চেনে তার একটি মূল হচ্ছে প্লেটো আছে, মাওলানা জালালউদ্দিন রুমির দিওয়ানের শামসে তাবরিজি আছে, শহীদুল জহির সমগ্র আছে, শাহাদুজ্জামান সমগ্র আছে, এবং যেটা নান্দনিক বই যেগুলো সেগুলো তো রয়েছেই। সেগুলোর কথা আমরা প্রতিদিনই আপনাদেরকে বলছি। পাঠক সমাবেশ, পাঠকের গল্পে আমি একটু যারা আছেন পাঠক সমাবেশে বিক্রয় কর্মী তাদের সাথে একটু কথা বলতে চাই যে বইমেলা তো প্রায় সপ্তাহ পেরুতে চললো, তো কোন বইগুলোর প্রতি আসলে এখন পর্যন্ত দেখছেন এ বছর পাঠক পছন্দ করছে? বাংলা যে চিরায়ত সাহিত্যগুলো আছে এগুলা তো কখনোই মলিন হবার নয়, এগুলা নতুন রূপে আমরা সৃষ্টি করছি, এগুলা পাঠক চাহিদা তুঙ্গে। এখন এর মধ্যে আমাদের দৃষ্টিপ্রদীপ আছে, ডোরাই চরিত মানুষ আছে, অবরোধবাসিনী আছে, এগুলা খুব ভালোই যাচ্ছে। তারপরে মাওলানা জালালউদ্দিন রুমির দেওয়ানে শামস তাবরিজি আছে, এটাও ভালো চলছে। কাফকা, শহীদুল জহির, ভালোই যাচ্ছে। সপ্তাহ পেরুতে চললো, এখন পর্যন্ত বেস্ট সেলার আসলে কোন বই বা বইয়ের তালিকা প্রস্তুত হয়েছে কিনা বলতে পারছি। লালন সমগ্র আছে বেস্ট সেলার, তারপর হচ্ছে অবরোধবাসিনী আছে, দৃষ্টিপ্রদীপ আছে, মাওলানা জালালউদ্দিন রুমি আছে, শহীদুল জহিরের যে সমগ্রগুলো আছে, তারপর হুরে জান্নাত শিখা ম্যামের কিছু মনস্তাত্ত্বিক বিষয়ক যে বইগুলো আমাদের, আমার হারানো আমি, তারপরে আমি কয়েকজন অদম্য সিসিফাস, অপরাজিতাও কয়েকজন অদম্য সিসিফাস, তারপরে আমি আমার কাউন্সিলর, এই বইগুলোও ভালো চলে। তারপরে হচ্ছে আপনার আরও বই আছে যেমন জীবনানন্দ দাশের পত্রাবলী, জীবনানন্দ দাশের চিঠিপত্র, এগুলোও ভালো যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি যেমনটি বলছিলাম যে আজ যানজটের কারণে বইমেলায় কিছুটা পাঠক সমাগম কম, কিন্তু পাঠক সমাবেশে কিন্তু ধীরে ধীরে একটু একটু করে বাড়ছে, এবং পাঠক কিন্তু একদম নিমগ্ন চিত্তে বই দেখতে পারে। পাঠক সমাবেশের প্যাভিলিয়নটা এমন করে সাজানো। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি একটি বই দেখছিলেন, কাফকা, আমারও বেশ পছন্দ কিন্তু কাফকা। পাঠক সমাবেশের বই পড়া হয়? কখনো কখনো, মানে প্রকাশনী ভিত্তিক এভাবে পড়া হয় না, বই জাস্ট রাইটারের ভিত্তিতে পড়ি। আচ্ছা, সেক্ষেত্রে একটু জানতে চাই যে কি ধরনের বই আসলে ভালো লাগে আপনার, বা বইমেলায় এলে কোন ধরনের বই আসলে দেখেন, সেটা একটু জানতে চাই। আচ্ছা, আমার মেইন পছন্দের বিষয় হচ্ছে ফিলোসফি। তো ফিলোসফিক্যাল আইডিওলজি যে বইগুলা থেকে মানে পাই সেইগুলা পড়তে বেশি পছন্দ করি। সেদিক দিয়ে কাফকা তো অলওয়েজ হচ্ছে প্রায়োরিটি থাকে। আমি পড়েছি হচ্ছে আগে মানে হ্যান্ডে নিয়ে পড়িনি, পিডিএফ পড়েছি, কাফকার দি ট্রায়াল পড়েছি, মেটামরফোসিস পড়েছি। সো
দেখতেছি বইমেলাতে। এবং কাফকার কিন্তু ফ্রান্স কাফকার সমগ্র আছে কিন্তু পাঠক সমাবেশ, এবং দারুণ সব ফ্রান্স কাফকাকে নিয়ে দারুণ সব পরিবেশনা কিন্তু আছে পাঠক। অফার করেছে, মাত্র অফার করেছে, আমি দেখতেছিলাম। তো আমি হচ্ছে মাত্র একটা বই দেখি পরে কথা। সেক্ষেত্রে এই যে বললেন যে পিডিএফ পড়েন, সেক্ষেত্রে এই যে হাতে নেড়ে যে নতুন বইয়ের ঘ্রাণ, মানে সেটার সাথে একটু পার্থক্যটা যাচ্ছে, যেহেতু আপনি বই প্রেমী। এটা অবশ্যই নতুন বইয়ের একটা আলাদা গন্ধ থাকে, যেটা আপনি বললেন যে পাশে নিয়ে, হুমায়ুন আহমেদ যে আপনি বলেছেন যে পাশে নিয়ে ঘুমানো যায়, টাচ করা যায়। পিডিএফ কিছু দিক দিয়ে ভালো, কিছু দিক দিয়ে খারাপ, হ্যাঁ, কিন্তু অ্যাভেলেবিলিটি তারপরে প্রাইসের দিক দিয়ে দেখতে গেলে আমরা স্টুডেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে পিডিএফ এর দিকে ঝুঁকে যাই। বাট এবং আসলে নতুন বইয়ের আবেদন তারপরও হারাবে না, পিডিএফ বই পড়া হোক, আসলে পিডিএফ হোক আর বইতে হোক। ধন্যবাদ আপনাকে, আপনি দেখবেন। দর্শক, আমরা দেখছিলাম যে পাঠক সমাবেশে আমরা যে বিষয়গুলো দেখি শুরু থেকেই, যে পাঠক সমাবেশের যে বিষয়ভিত্তিক বইগুলো, যেমন ফ্রান্স কাফকার কথা বলছিলেন একজন পাঠক, এবং আমার একটি প্রিয় বই এবছর রোকেয়ার পরাণ সেই লেখো, এই বইটিও কিন্তু আমার বেশ পছন্দের একটি বই, বেশ আগ্রহের জায়গায় এবছরের বইমেলায় আমার। এবং আমি আবার একটু নীলের কাছে ফিরতে চাই। নীল, আমি একটু ছিলাম যে পাঠক সমাবেশে আজকে কিন্তু শুধুমাত্র পাঠক সমাবেশে না, পুরো বইমেলায় কিন্তু পাঠক সমাগম কিছুটা কম। কারণ আমরাও যখন আসছিলাম তখন আমরা দেখেছি রাস্তায় যানজট এবং বেশ কিছু রাস্তা অবরোধও ছিল, এবং সেই জায়গায় আমাদেরও কিন্তু অনেক রাস্তা ঘুরে তারপরে বইমেলায় আসতে হয়েছে, এবং নির্ধারিত টাইমে কিন্তু আমরাও এই বইমেলায় এসে পৌঁছাতে পারিনি, নির্ধারিত টাইমের পরেই পৌঁছেছিলাম। যাই হোক, তুমি যখন ছিলে না তখন কিন্তু শকীত নোমানের সাথে আমার বেশ দারুণ একটা আড্ডা জমেছিল। আমরা বলছিলাম যে মানুষের মেন্টাল হেলথ নিয়ে কথা বলছিলাম, এবং সেই জায়গায় হুরে জানাত শেখার কিছু বইয়ের কথাও আমরা আসলে বললাম, কারণ পাঠক সমাবেশ সেই মেন্টাল হেলথ বা মনস্তাত্ত্বিক যে জগৎ, সেই জগৎটা নিয়েও কিন্তু আসলে কাজ করে, এবং সেটাও কিন্তু ভাবে। এবং নীল, এই সময় কিন্তু এটা খুবই প্রয়োজন, কারণ অভিভাবকরা আসলে খেয়ে হারিয়ে ফেলছে, সবাই ব্যস্ত, অন্যান্য সময়ের চাইতে কিন্তু এখন সন্তানকে কম সময় দেওয়া হচ্ছে। এই কম সময়ও কিভাবে উপযুক্ত করে গড়ে তোলা যাবে, বা সন্তানের সাথে সম্পর্কের জায়গাটাই বা কি হবে, এই প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই হুরে জানাত শেখার বইতে আছে। এবার আমরা একটু মানে মজা করে কথা বলতে চাই, কারণ সকৃত নোমান যখন থাকে তখন সেখানে মজাটাও থাকে। হ্যাঁ, কারণ সকৃত নোমান তো তোমার বন্ধু, আমার যদিও সে শত্রু। মজাটা তো এই কারণেই হবে। আমি খুব খেয়াল করছি যে আপনি আর আমি যখন পাশাপাশি থাকি তখন সে খুব জেলাস হয়, মানে আমাকে তখন বন্ধু হিসেবে স্বীকার করতে তার খুবই আপত্তি। আবার অন্য বাইরে যখন যাই তখন কিন্তু আপনি না থাকলে আমাকে, বন্ধু এদিকে আসো, বন্ধু চা খাবা, এটা বলে, আসেন বন্ধু চা খাই বলে। কিন্তু এখন আপনার উপস্থিতিতে কেন সে এরকম বিমাতা সুলভ আচরণ করে বা বিবন্ধু সুলভ আচরণ করে, এটা আসলে আমি ঠিক বুঝে উঠতে পারি না। সেই সমাধানটা আজকে আমি করে দিচ্ছি। আমি সহজ একটা সমীকরণ করতে চাই, সেটা হচ্ছে যে তোমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু কি? আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু বই। আর সেই বই যিনি লেখেন, তাহলে কি তিনি তোমার ভালো বন্ধু নন? অবশ্যই নীল। তাহলে সকৃত নোমান কি তোমার ভালো বন্ধু নয়? একটু ঘুরিয়ে পেঁচিয়ে তো তাহলে তো ভালো বন্ধু বলতে হয়নি। তুমি সবসময় আমাকে, তুমিও তো আমার বন্ধু, কিন্তু তুমিও সবসময় আমাকে বিপদে ফেলো। দেখতে পাচ্ছি যে সূচনা নির্মম ভাবে পরাজিত হয়েছে। আমরা তার এই পরাজয়ের জন্য তার প্রতি করুণা প্রকাশ করতে পারি আর কি। একেবারে সরাসরি 12-0 গোলে পরাজয়। একদম একদম। আচ্ছা, আর যদি ক্রিকেটের হয় তাহলে বলতাম 10 উইকেটের পরাজয়, ইনিংস ব্যবধানে পরাজয় যদি টেস্ট ক্রিকেট হতো। যাই হোক, আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো লিখছেন, পাঠকের সাথেও কিন্তু আপনার আসলে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো আমরা জানি যে লেখক তার মনোজগৎ থেকেই লেখে, পাঠকের কথা ভেবে হয়তো লেখে না, বা আবার অনেক সময় পাঠকও চলে আসে লেখার মধ্যে। তবে আপনার কাছে একটু জানতে চাই যে লেখক হিসেবে আপনি পাঠককে যখন দেখছেন তখন কি দেখছেন, যে পাঠক, বর্তমান সময়ের পাঠক আসলে তারা কতটা উপন্যাসের প্রতি আগ্রহী, কতটা গবেষণামূলক বইয়ের প্রতি আগ্রহী, কিংবা কতটা ইতিহাস নির্ভর বইয়ের প্রতি আগ্রহী, তাদের আগ্রহটা এখন আসলে কোন দিকে? একটা সময় উপন্যাসের পাঠক সবচেয়ে বেশি ছিল, হয়তো এখনো আছে, কিন্তু আমরা একটা প্রবণতা ইদানিং লক্ষ্য করছি গত প্রায় 1 দশক ধরেই গবেষণাধর্মী বইয়ের পাঠকের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। যেমন ধরুন নোয়া হারিরির একটা বই, স্যাপিয়েন্স হতে পারে, নেক্সাস হতে পারে, সেই বইটা, ওই বইয়ের পাঠক অনেক অনেক বেশি, অনেক একটা উপন্যাসের চেয়ে ওই বইয়ের পাঠক প্রায় 3-4 গুণ বেশি। আবার ধরুন কোনো একটা বিষয়, আপনি স্পেসিফিক কোনো বিষয় নিয়ে গবেষণা করলেন, সেই গবেষণা সুনির্দিষ্টভাবে যদি ঠিকঠাক মতো গবেষণাটা উপস্থাপন করা যায় সেই বইতে, ওই বইয়ের 7ম মুদ্রণ, 8ম মুদ্রণ, 10ম মুদ্রণ, এভাবে মুদ্রণ হচ্ছেই।
আর উপন্যাসের পাঠক কমার পেছনে সবচেয়ে একটা আমাদের বাংলাদেশে বিশেষত, আবার বাইরের উপন্যাসগুলো কিন্তু এখানে খুব ভালো চলছে। মুরাকামের কোনো একটা উপন্যাস যদি আসে, কিংবা ওরহান পামুকের কোনো একটা উপন্যাস যখন আমাদের এখানে অনুবাদ হয়ে আসে, তখন কিন্তু এই বই অনেক বিক্রি হয়। কিন্তু আমাদের বাংলাদেশের উপন্যাসিকের সংকট আছে। আমরা তো হুমায়ুন আহমেদের বই একটা সময় সবচেয়ে বেশি বিক্রি হতো তার জীবৎকাল পর্যন্ত। পরবর্তীকালে তার পরে এখন ইমদাদুল হক মিলন, আনিসুল হক এদের বই পাঠক গ্রহণ করছে। কিন্তু এরা তো একমাত্র, মানে এরা তোই যথেষ্ট না। অন্তত এক ঝাঁক, এক ডজন, 2 ডজন উপন্যাসিক থাকতে হয়। একটা প্রতিযোগিতার মতো করে তাদের বই বিক্রি হবে। লেখকরা প্রতিযোগিতা করবে না, পাঠকরা কার বই কোনটা বেশি কিনবে এই প্রতিযোগিতা। আমাদের এখানে উপন্যাসিকের সংখ্যা কমে যাওয়ায় আমাদের উপন্যাসের পাঠকের সংখ্যাও কিন্তু ক্রমান্বয়ে কমে যাচ্ছে বলে আমার কাছে এটা মনে হয়েছে আর কি। তবে আমরা আশাবাদী থাকতে চাই, এখন যারা আমাদের জেনারেশনের কিংবা আমাদের পরবর্তী জেনারেশনের যারা উপন্যাস লিখতে এসেছেন, তারা নিশ্চয়ই আরো বেশি বেশি উপন্যাস আসবেন। যত বেশি উপন্যাস আসবে, তত পাঠক তত বেশি উপন্যাসের প্রতি আকৃষ্ট হবে, উপন্যাস পড়বে এবং উপন্যাসের পাঠক বৃদ্ধি পাবে। সূচনা, আমরা আসলে কথা বলছিলাম এবং শকীত নুমান আসলে বলছিল যে উপন্যাসের পাঠক সংখ্যা কিছুটা হলেও আগের মতো আসলে নেই এবং গবেষণার উপরে যে বইগুলো বের হচ্ছে সেগুলোর প্রতি আগ্রহ কিন্তু বাড়ছে। এটিও কিন্তু একটি আশাব্যঞ্জক কথা। যদি উপন্যাস পড়ে কিন্তু আমরা সমাজকে জানতে পারি, সেখান থেকেও কিন্তু আমাদের একটা দারুণ শিক্ষা হয়। আমরা অতীতকে জানতে পারি, বর্তমানকে জানতে পারি এবং ভবিষ্যতের গল্পটাও একটা রূপকল্প কিন্তু আমাদের চোখের সামনে চলে আসে। অনেক চরিত্র থাকে নীল, সেই চরিত্রগুলো একটা সমাজেরই তো একটা প্রতিচ্ছবি হয়ে ধরা দেয়। তবে আমি একটি বিষয় লক্ষ্য করলাম গেল কয়েক বছরের বইমেলায়, যে মানুষের ইতিহাস ধর্মী বইয়ের উপরে এক ধরনের আগ্রহ রয়েছে এবং মানুষ ব্যক্তি জীবনানন্দকে জানতে যাচ্ছে, ব্যক্তি ফ্রান্স কাফকাকে জানতে যাচ্ছে। এই বিষয়গুলো আমি দেখেছি নীল, বা রবীন্দ্রনাথ বলো, মানুষের এই আগ্রহের জায়গাটা তৈরি হচ্ছে। এবং সূচনা যে কথাটা বললো, ওই প্রশ্নের উত্তর ধরে যদি আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে মানুষ ব্যক্তি কাফকাকে জানতে যাচ্ছে, ব্যক্তি জীবনানন্দ দাশকে জানতে চাচ্ছে, তো একজন লেখকের বই পড়বার আগে, পাঠ করবার আগে সেই লেখককে জানাটা মানে মানে ভালো, কতটা ভালো, কতটা ভালো না, যারা হচ্ছে কাফকাকে জানতে চায় তারা কিন্তু কাফকার সমস্ত উপন্যাস পড়ে, তার সমস্ত গল্প পড়ে কিন্তু তারপর জানতে যাচ্ছে। এখন যে পাঠক কাফকাকে পড়েনি, কাফকার কোনো রচনা, ধরুন ক্যাসেল পড়েনি, সে কাফকার জীবনী পড়বে না, লেখক সম্পর্কে জানতে চাইবে না। কিংবা ধরুন কেউ মুরাকামির জীবন সম্পর্কে জানতে চায়, মুরাকামির উপন্যাস তার প্রিয় বলেই সে লেখককে জানতে চায়। এখন আমরা যখন চলচ্চিত্রে দেখি, জহির রায়হানের কোনো একটা চলচ্চিত্রে যখন আমরা দেখছি, চলচ্চিত্রটা আমার কাছে ভালো লাগে বলেই আমরা সত্যজিৎ রায়ের জীবনীটা জানতে চাই। এখন আমি সত্যজিৎ রায়ের কোনো সিনেমাই দেখলাম না, আমি শুধুমাত্র সত্যজিৎ রায়কে জানতে চেষ্টা করবো না, কিন্তু তার জীবনীটা আমার কাছে আকৃষ্ট হবে না। এখন এই কারণেই লেখকরা তো সবসময়, এখন লেখকরা অনেকটা সহজলভ্য। একটা সময় তো লেখকরা সহজলভ্য ছিল না, এত টেলিভিশন ছিল না, একটা মাত্র সারা দেশে টেলিভিশন বিটিভি, একটা মাত্র রেডিও বাংলাদেশ বেতার বা রেডিও বাংলাদেশ যখন ছিল, তো একটা 4-5টা পত্রিকা, দৈনিক পত্রিকা, এত অনলাইন, এত টেলিভিশন, এত কিছু ছিল না। এখন দেখুন প্রত্যেকটা দৈনিকের ডিজিটাল ভার্সন আছে, সেটা আপনাকে আমাকে দেখা, আমি যদি লেখক হয়ে থাকি আমাকে সেখানে ইন্টারভিউতে দেখা যাচ্ছে। মানে লেখকদেরকে ইজি পাওয়া যায়। আমরা দেখেছি বইমেলায় যখন ইমদাদুল হক মিলন কোন স্টলে থাকতেন, তখন পাঠকরা একটা লম্বা সিরিয়াল পড়ে যেত এবং কখনো কখনো একবার পাঠকের হুড়োহুড়িতে পুরো স্টল বই বাংলা একাডেমির পুকুরে পড়ে গেছে ভেঙে, এমন ঘটনাও কিন্তু গেছে। কিন্তু আমরা হুমায়ুন আহমেদ যখন জীবিত ছিলেন, যখন তিনি বইমেলা আসতেন, তখন কিন্তু অন্য প্রকাশের আশপাশে কেউ ফিরতে পারতো না। পাঠক অনেক অনেক কষ্ট করে তার বইটা সংগ্রহ করতে, অটোগ্রাফ সহ অনেক ভিড় বাংলা একাডেমির ভিতরে যখন বইমেলা ছিল। তার মানে হচ্ছে লেখককে দেখতো না সহজে, তখন তো ফেসবুকে ছিল না যে লেখক ফেসবুকে সুন্দর একটা ছবি দিয়ে বন্ধুরা লাইক করবে, কমেন্ট করবে, ব্যাপারটা তাও ছিল না। মানে এই ফেসবুকের কারণে কি এখন লেখক অনেকটাই সহজলভ্য হয়ে গেছে? এখন আমরা অনেক কথাই, তো আমি উপন্যাস লিখি, আমি অনেক কথাই কিন্তু ফেসবুকে বলে দিচ্ছি, আমার ব্যক্তির জীবনের কিংবা আমার বন্ধু বান্ধবের জীবনের। আপনার সঙ্গে কোথাও দুজনের সঙ্গে আড্ডা দিচ্ছি, সেই ছবি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছি। তো আমার প্রতি তো লেখকের আসলে আকর্ষণ নাই, কারণ আমি আড়ালে থাকতে পারছি না।
দেখেন, আপনি বললেন যে মানে সহজলভ্য, তবে আমি যদি সহজলভ্য না বলে আমি যদি বলি যে সহজ একটি মাধ্যম লেখককে পাঠকের কাছে খুব দ্রুততার মানে সাথে আসলে পৌঁছে দিচ্ছে, এবং পাঠক যখন ওই লেখককে প্রতিনিয়ত ওই লেখককে কথা শুনছে, কথা দেখছে, যা লিখছেন, তখন কিন্তু তার পক্ষে ওই না, তবে এটা সঠিক রাস্তা বলে আমি মনে করি না। কারণ লেখক যদি সস্তা হয়ে যায়, সহজলভ্য হয়ে যায়, পাঠকের বইয়ের প্রতি তার আকর্ষণটা কমে যায়। কখনো লেখককে সামনে আসতে হয় না, লেখক তার বইটা যদি সামনে আসে, এটা সবচেয়ে বেটার। এটা আমরা নানা কারণে পারি না। এখন ধরুন আমরা সারাক্ষণ বইমেলায় পড়ে আছি, কোনো না টেলিভিশনে আমরা কথা বলতে হয় বা কথা বলছি, আমরা কোনো পত্রিকায় কথা বলতে হয়, কারো না কারো কথা বলতে হবে, আমরা সে কারো না কারো অন্তর্ভুক্ত হয়ে গেছি, কথা বলছি। আসলে লেখকের উচিত না প্রচারের মধ্যে আসা, লেখকের উচিত তার বইটাকে যাতে প্রচারের মধ্যে আসে সেই ব্যবস্থা করা। কারণ শেষ পর্যন্ত লেখাটাই হচ্ছে পাঠকের কাছে প্রধান, লেখক কিন্তু প্রধান না। এখন কেউ যদি মনে করে আমি লেখকটাকে প্রধান মনে করি, লেখকের চেহারা দেখে কিন্তু কেউ বই কেনে না। কারণ আমি যে দৃষ্টিপ্রদীপ বইটা এখনো পড়ছি, কবি বইটা এখনো পড়ছি, পদ্মা নদীর মাঝে এখনো পড়ছি, পাঠক সমাবেশ যে বইগুলো করেছে চিরায়ত, কেন পড়ছি? এখন কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখনো জীবিত? মানিক বন্দ্যোপাধ্যায় কি জীবিত? আমি কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়কে এখানে এসে খুঁজছি না, আমি বিভূতিভূষণকে এখানে খুঁজছি না, কিংবা তারাশঙ্করকে খুঁজছি না, খুঁজছি তার অমর যে সৃষ্টি, সেই সৃষ্টিটাকে এসে খুঁজছি। সেই সৃষ্টিটা আমি বাসায় নিয়ে যাচ্ছি, দামের কথা চিন্তা করছি না। যত দামি হোক না কেন, যেহেতু এটা চিরায়ত একটি মর্যাদা পেয়েছে, আমাকেও পড়তে হবে, আমি বইটা বাসায় নিয়ে যাচ্ছি, পড়ছি। এখানে লেখক একেবারেই গৌণ, এখানে তার সাহিত্য কর্মটা, লেখাটাই সবচেয়ে মুখ্য আকার ধারণ করে। এটাই হচ্ছে আমি মনে করি যে এটা হওয়া উচিত, সর্বক্ষেত্রে এটা হওয়া উচিত বলে মনে করি। তর্ক বিতর্ক আসলে প্রত্যেকটা কথা নিয়েই থাকবে, এবং আপনি যেটা বলছেন সেটাও আমি বলবো অনেকাংশে ঠিক, আবার আমি যেটা বলছি সেটাও আমি বলবো যে অনেকাংশে ঠিক। কারণ এই মুহূর্তে যারা মফস্বলে আছে, মফস্বল শহরে আছে, তারা কিন্তু চাইলে যে কোনো একটা লেখকের সান্নিধ্য পাচ্ছেন না, তারা কিন্তু চাইলে যে কোনো একটা লেখকের অটোগ্রাফ পাচ্ছেন না। ফটোগ্রাফ তো অনেক পরের কথা। আমিও যখন মফস্বলে ছিলাম তখনও ভাবতাম যে কখনো যদি হুমায়ুন আহমেদকে দেখতে পারতাম সামনাসামনি, তো এটা আমারও মনে হতো। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই মুহূর্তে আমরা যখন পাঠক সমাবেশ, পাঠকের গল্পে 3 জন যুক্ত আছি, তখন কিন্তু অনেক দূরের যে হয়তো এই বইমেলাটা পায়ে রাখতে পারবে না, কিন্তু বইয়ের প্রতি তার ভালোবাসা আছে, লেখকের প্রতি তার ভালোবাসা আছে, তখন কিন্তু সে আজকে সক্রিয় রোমানকে দেখতে পাচ্ছে, তার কথা শুনতে পাচ্ছে। তো যারা লেখেন তারা ভালো বলতেও পারেন, এটাই আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্বীকার করতেই হবে আমাদেরকে। তো সেই সুন্দর সুন্দর কথা কিন্তু পাঠকরাও শুনতে চায়। অবশ্যই নীল, এবং ভালো বলেন এবং ভাবেন বলেই তো সে লেখক, সে লিখতে পারে, এবং সেই জন্যই তো আমার বন্ধু। হ্যাঁ নীল। আমাকে বলা হচ্ছে নাকি? কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, জীবনানন্দ দাশ কিন্তু ভালো বক্তা ছিলেন না, মানিক বন্দ্যোপাধ্যায় ভালো বক্তা ছিলেন। সবাই হবে সেটা কিন্তু আমি বলিনি, আমি বলছি বেশিরভাগ ক্ষেত্রে কথা বলতে পারতেন তা না, কিন্তু হুমায়ুন আহমেদের কথা ঠিকঠাক কথা বলতে পারতেন না, ঠিক মতো ভালো লিখতে পারতেন কিন্তু বলতে পারতেন না। মানে সব লেখক যে কথক হবে তা না, তবে কথক যে লেখক হয়ে উঠবে, যেমন আমার পাশে বসে আছেন, তিনি খুব ভালো কথক, কিন্তু তিনি লেখক হিসেবে তার প্রতিভার স্বাক্ষর এখনো রাখতে পারেননি, আমরা দেখিনি। আমরা আশা করতে পারি ভবিষ্যতে যে নিয়ে আমি এলে তো নীল সক্রিয় রোমান উড়ে যাবে, এই জন্য আমি লিখছি না। বন্ধুত্ব তৈরি করে দিলেও তোমাদের বন্ধুত্ব হবে না, এটা শত্রুতাই থেকে যাবে, সেটা আমি বুঝতে পারছি। নীল, আমাদের সাথে কিন্তু প্রায় 130 জন আমাদের সাথে একই সময় যুক্ত ছিলেন, এবং অনেকে আমাদের এটি দেখছেন, এবং অনেকে একজন আমাদেরকে লিখেছেন যে আমাদের পরিবারে তিনি আজ থেকে যুক্ত হলেন। বাহ, দারুণ কথা। আর একটু নামগুলো যদি বলে দাও। অবশ্যই নীল, আমাদের সাথে আব্দুল কালাম যুক্ত হয়েছেন, লিটন মিয়া যুক্ত হয়েছেন, আরো কয়েকজন ছিলেন নীল। এখন আসলে কিছুটা যান্ত্রিক এখানে তো আসলে, তবে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমি একটু নাম বলি, সেটি হচ্ছে রুহুল আমিন আছেন, আমিরুল ইসলাম আছেন, মাহমুদ হাসান আছেন, এমডি আমির আলী আছেন, জোহা আছেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, এবং একদমই আয়োজনের শেষ প্রান্তে আমরা উপস্থিত, এবং সূচনা যেহেতু আজকে সূচনাই করে নাই, সেক্ষেত্রে সূচনা আজকে উপসংহার টানবে। তর্ক, যুদ্ধ, মারামারি যাই হোক না কেন, সবকিছুর ঊর্ধ্বে থাকুক বই। সবাই বই ভালোবাসলে তবেই পৃথিবী শান্ত হবে, বাংলাদেশ স্থির হবে। আপনারা থাকবেন আমাদের গল্পে, পাঠক সমাবেশ, পাঠকের গল্পে। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময়।